আমার নাম দীক্ষা রানী। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার এক ৮ বছরের চাকরানী অনেক সুন্দরী, অল্প বয়সী ছিল। তাকে দেখে মনে হতো না যে সে গ্রামে থাকে। একদিন হঠাৎ তার শরীরটা খারাপ করে, আর তারপর জানা যায় যে সে গর্ভবতী। একদিন আমার বাড়িতে পার্টি হচ্ছিল, তখন হঠাৎই চাকরানীর মৃত্যু হয়ে যায়। কিছুদিন হলো সে মারা গেছে। এর মধ্যেই ঘরের মধ্যে থেকে আমি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেতাম। একদিন আমি অনেক সাহস নিয়ে বেসমেন্টের দরজা খুলতেই আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার নাম সালোনি। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুনে তোমাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে। আমি নিজেকে পৃথিবীর সবথেকে সুন্দরী বউ মনে করতাম, কিন্তু আমি জানতাম না যে এটা আমার ভুল ধারণা। আমি একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। একটা ছেলেকে ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত। আমার পড়াশোনা শেষ হতেই সে আমার বাড়িতে সম্বন্ধ পাঠিয়ে দেয়, আর দুই পরিবারই আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে আমার বিয়েও হয়ে যায়। আমার বর সরকারি চাকরি করত। সরকারের তরফ থেকে আমার বর একটা ঘর পেয়েছিল, যেটা অনেক ভালো ছিল। আমার বরের ইচ্ছে ছিল যে বিয়ের পর সে তার বোনের সাথে এই ঘরে থাকবে। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম। আমি আমার শ্বশুরবাড়িতে ৩ বছর ছিলাম। ৩ বছর পর আবার বর সিদ্ধান্ত নেয়া যে আমি আমার বাড়িতে থাকব। তবে আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো ছিল। তারা আমাকে বলেছিল, তুমি তোমার বাড়ি গিয়ে থাকতে পারো। আমার বিয়ের ৩ বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমার কাছে কোনো সন্তান ছিল না। আমি যখন এই বাড়িতে এলাম দেখলাম বাড়িটা অনেক বড়, আর ঘর পরিষ্কার করতে করতে আমার অনেক সমস্যা হতো। আমি আমার বরকে একজন চাকরানী রাখার কথা বলেছিলাম। আমার এই বাড়িতে থাকার ১ মাস হয়ে গিয়েছিল। আমি বরকে বললাম, আমি তোমাকে বলতে বলতে হাঁপিয়ে গেছি যে আমার একজন চাকরানী লাগবে। এত বড় বাড়ির কাজ আমি একা সব সামলাতে পারছি না। কিন্তু তুমি তো শুনছি না কোনো অজুহাত দেখিয়ে দাও। এত বড় বাড়ির কাজ একা আমার দ্বারা সম্ভব নয়। তার উপর সারা বাড়িতে আমি একা থাকি। তুমি তো সকালবেলা বেরিয়ে যাও, আর সেই রাতের বেলা ফেরো। সারাদিন আমি একলা থাকি। আমি আমার বরকে ধমক দিয়ে বললাম, যদি তুমি চাকরানী খোঁজ না করো তবে আমি এখান থেকে চলে যাব। আমি আমার বাপের বাড়িতে কখনো এত কাজ করিনি। আমার মা কখনো আমাকে দিয়ে এত কাজ করাতো না। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সব কাজ করত। যখন থেকে আমি বাড়িতে এসেছি সব কাজ আমাকেই করতে হয়। ১ মিনিটের জন্য সময় পেতাম না, হয় নিজে একটু আরাম করব। আমার বরের নাম ছিল রাহুল। রাহুল আমাকে বলে, শালবনী তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি গ্রাম থেকে একটি মেয়ের ব্যবস্থা করেছি। ১ সপ্তাহ পর সে চলে আসবে। কিন্তু তুমি তো অপেক্ষায় করতে পারছো না। সব সময়ের জন্য চাকরানী খুব কষ্ট করে পাওয়া যায়, আর সেই মেয়েটা যখন আসবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। রাহুল আবার রোজ এই ধরনের কথা বলতো। কিছুদিন পর রাহুল বাড়িয়ে দেখি তার সাথে একটি ৮ বছরের মেয়েও ছিল। সেই মেয়েটাকে দেখে আমার অনেক রাগ হচ্ছিল, কারণ সে আমার বরের সাথে দাঁড়িয়েছিল। আমি রেগে গিয়ে আমার বরের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তখনই রাহুল বুঝে যায় যে আমি তার দিকে রেগে তাকিয়ে আছি। তখন রাহুল সেই মেয়েটার সাথে আমার আলাপ করিয়ে দিয়ে বলে, এর নাম রিনা। এখন থেকেই আমাদের বাড়ির সব কাজ করবে। এখন আর তোমাকে চিন্তিত হতে হবে না। একে ঘরের সব কাজ বুঝিয়ে দাও। আমার বর বলল, আমি ভেবেছি যে নিচে বেসমেন্ট আছে, ওখানেই মেয়েটাকে থাকতে দেব। তাড়াতাড়ি জিনিসপত্র সেখানে রাখতে পারবে আর সেখানে থাকতে পারবে, আর তোমার সাথে সারাদিন ঘরে থাকবে। এখন আর তোমার কোনো চিন্তা নেই। এই মেয়েটাই তোমার সব কাজ করে দেবে। তুমি ঘরে নিয়ে যাও। আর তাছাড়া আমাদের নিজেদেরও তো নিজেদের জন্য সময় চাই, তাই না? এই কথা শুনে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে লাগলাম যে আমার বর আমার কত খেয়াল রাখে, আর অনেক হাসি মজা করত। আমি বললাম, আমি সারা বাড়ি দেখিয়ে দিচ্ছি, আর সব কাজও বুঝিয়ে দিচ্ছি। আমি রিনাকে বললাম, চলো রিনা, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। রিনা বলে, হ্যাঁ মালকিন। আর আমিও তাকে ঘর দেখাতে নিয়ে গেলাম, আর বললাম, রিনা তুমি এই ঘরে তোমার জিনিসপত্র রেখে দাও, আর ভালো করে একটু চা বানিয়ে নিয়ে এসো। তারপর আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি রাহুলকে বললাম যে আজকে আমি অনেক খুশি। যদি রিনা এই বাড়িতে না আসতো তবে আমি এই বাড়ির কাজ করতে করতে একদিন মরেই যেতাম। এই কথা শুনে রাহুল হাসতে হাসতে বলতে থাকে, ভালো কথা এটা জি, তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করার সুযোগ পেতাম। তুমি বেঁচে থাকলে তো এগুলো সম্ভব নয়। দ্বিতীয় বিয়ের কথা ভাবলেই আমার মনটা নেচে ওঠে। রাহুলের এই কথা শুনে আমার অনেক রাগ হয়, আর আমি রাগ করে রাহুলের দিকে তাকাতে সে চুপ হয়ে যায়। আমি বললাম, পুরুষ মানুষ এমনই হয়, যতই তাদের জন্য ভালো কাজ করো না কেন ঠিক মনেতে দ্বিতীয় বিয়ে নিয়ে পড়ে থাকে। পুরুষ মানুষের মানসম্মান নিয়ে থাকতে ভাল লাগে না। মনে হয় আমি রাহুলকে অনেক কথা শুনিয়ে দিই, কারণ এটা প্রথমবার নয়। রাহুল এমনি আমাদের আগে আমার সাথে মজা করত। রাহুল বলতো, শুধু শুধু রাগ করছো? তুমি তো জানো এ বাড়িতে তুমি ছাড়া আমার কেউ নেই যার সাথে আমি একটু মজা করতে পারি। আর তুমি হয়তো এটা জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি ছাড়া আমি অন্য কারো দিকে চোখ তুলে পর্যন্ত দেখি না, তাও তুমি এমন কথা বলছো। আর বরের আনা এমনি এমনি করে না, কিছু বইয়ের
সন্দেহের জন্য এমন করে আর আসলে বরের দ্বিতীয় বিয়ের পিছনেও প্রথম তৈরি হাত থাকে। রাহুলের কথা শুনে রাহুলের দিকে তাকালে রাহুল বলে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি এই কথা বলো না, আর একরকম রাগ করো না, রাগ করলে তোমাকে আরও ভয়ঙ্কর দেখতে লাগে তার। এরকম কথা শুনে আমিও হেসে দিলাম। আমরা একে অপরের সাথে খুব সুখী ছিলাম। আমার বর বলতে থাকে আজকে কথা বলেই পেট ভরা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। আর রাহুল আমি তো আজকে খাবার বানাইনি, খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ঝগড়া করা ছাড়া তোমার কি কাজ নেই? রাহুলের কথা শেষ হতে না নীনা আমাদের দিকে অবাক হয়ে তাকায়। আমি রিনাকে বললাম তুমি গিয়ে খাবার টেবিল তৈরি করো, আমরা আসছি। সে মাথা না দিয়ে সেখান থেকে চলে গেল। আমি রাহুলকে বললাম যে এই মেয়েকে আমাদের বাড়িতে না রাখাই উচিত, সে কম বয়সী মেয়ে হওয়ার জন্য তার কোনো সমস্যা না দেখা দেয় পরে ঘরের মেয়েকে নিজের ঘরে রাখার জন্য কোনো সমস্যা না হয় এখানে আনার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, যদি আমাকে আগে জিজ্ঞেস করতে আমি কখনো এত অল্প বয়সী মেয়েকে এখানে রাখার জন্য রাজি হতাম না। এত কথা শোনার পর রাহুল চিন্তিত হয়ে আমার দিকে তাকায় আর বলে আমার মনে হয় তুমি এখানে একা একা থেকে পাগল হয়ে গেছ, আগে তো আমাকে এটা বলে বিরক্ত করে দিতে চাকরানির দরকার আছে, আর এখন চাকরানি চলে এসেছে, এখন তুমি এরকম বলছো। চিন্তা করো না, সে বিচার গরিব পরিবারের মেয়ে, তোমার সব কাজ করে দেবে। আর তাছাড়া সে আমার বন্ধুর গ্রামে থাকে, সেই মেয়েটাকে অনেক ভালো করে জানে, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। আর তাছাড়া মেয়েটি বিবাহিত, তার পরিবার গ্রামে থাকে, তাদের পরিবার চাকার দরকার, তাই সে এখানে এসেছে, এখানেই থাকবে। এই দায়িত্ব আমার বন্ধু নিয়েছে, তবে তুমি এখানে নিয়ে এসেছি। আর এটা তো ভাবো আজ তুমি বসে বসে খেতে পারছো, এরপরও যদি কোনো সন্দেহ বা আপত্তি থাকে তাহলে আমি এই মেয়েটার ফিরে যাওয়ার ব্যবস্থা করছি, তুই চিন্তা ভাবনা করে দেখো। কিন্তু তারপর তুমি আমাকে বলবে না যে কাজের লোক খুঁজে দাও, কারণ তোমার জন্য কাজের লোক খোঁজা ছাড়াও আমার অনেক কাজ থাকে রোজ রোজ, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না। আমি রাহুলকে বললাম ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আগে মেয়েটাকে ২-৩ দিন দেখিনি যে তার চলন ব্যবহার কেমন, আর তারপর নিজেকে আস্তে আস্তে বুঝিয়ে নেব। চল এখন খেতে চলো, তাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এবং আমি রাহুল আর আমি নিচে চলে আসি। নিচে এসে দেখি টেবিল অনেক সুন্দর করে সাজানো আছে, টিভি দেখে মনে হচ্ছিল আমরা জেন হোটেলে খাবার খেতে এসেছি। রাহুল মেয়েটার অনেক প্রশংসা করছিল, তৈরি নানা রকমের পথ রান্না করেছিল, সেগুলো ভীষণ সুস্বাদু ছিল। রাহুল মন দিয়ে তার প্রশংসা করতে থাকে আর বলে এত ভালো খাবার আমি তো শুধু হোটেলে খেয়েছি, তাছাড়া ঘরে তো অনেক কষ্ট একরকমের খাবার পাওয়া যায়, তুমি তো একসাথে এতগুলো খাবার বানিয়েছ, তুমি তো অনেক ট্যালেন্টেড, একেবারে এতগুলো খাবার বানিয়ে ফেলেছ। তাহলে সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হলো রিনা বিরক্ত না করেই নিজে থেকে রান্নাঘরে গিয়ে একাই সব সামলে নিয়েছিল। রাহুল বলল তুমি তো চমৎকার করে দিয়েছে কিনা, আমি ওনার একটু প্রশংসা করে দিয়েছিলাম। আমি বললাম রিনা তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, তুমি খুব সুন্দর রান্না করেছ, আর প্রথম দিনই তুমি আমার মন জয় করে নিয়েছ। আমার প্রশংসা শুনে রিনা অনেক খুশি হয় আর আমাকে দেখে হাসতে থাকে। রিনা অনেক সুন্দরী মেয়ে ছিল আর তাকে ভালো দেখতে ছিল, অল্প বয়সী ছিল, সবই যৌবনে পা দিয়েছে। তার হাতে কালো রঙের চুড়ি আর নাকের নথ তাকে আরও সুন্দর করে তুলেছিল, কালো রঙের জামা পরে তাকে আরও ফর্সা ও সুন্দর দেখাচ্ছিল। আমি তাকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে গ্রামে থাকে, তাকে যদি ভালো করে জামাকাপড় পরিয়ে দেওয়া হয় তবে তাকে হিরোইনদের মতো দেখতে লাগবে। যখন আমার মনে পড়ত রিনা বিবাহিত তখন আমি শান্তি পেতাম, আমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম। সে নিজের কাজ খুব মন দিয়ে করত আর নিজের কাজেই ব্যস্ত থাকত। রাহুল ও নিজের অফিসের কাজে ব্যস্ত থাকত, কারণ ঘরের আর কোনো চিন্তা ছিল না। কিন্তু কিছুদিন পর ক্লিনার শরীর খারাপ হতে শুরু করে। একদিন হঠাৎ বিনা বলে আমার শরীর অনেক খারাপ লাগছে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সে একাই ডাক্তারের কাছে চলে গেল। যখন ফিরল আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে আমাকে কিছু বলল না, কিন্তু সে মা হতে চলেছিল এই কথা সে আমার থেকে লক্ষ্য ছিল। যবেদিন আমাদের বাড়িতে এসেছিল তখনও তেমন কিছু ছিল না, আর তাছাড়া নিয়ে আমাকে কিছু বলেনি। তারপর একদিন আমি রিনাকে জিজ্ঞেস করার চেষ্টা করি, তখন সে বলে যখন থেকে সেখানে এসেছে তবে থেকে সে গর্ভবতী ছিল। তখন আমি বলি তাহলে তোমার বর এত দূরে তোমাকে কোনো কাজ করতে পাঠিয়েছে কেন, তাও এরকম অবস্থায়? তোমার এখানে নাচা উচিত ছিল, এই সময় তোমার সবথেকে বেশি তোমার বরকে দরকার। এই কথা শুনে রিনা চুপ হয়ে যায়। বল মালকিন গরিব লোক, এত কিছু বোঝে না। আর তাছাড়া আমরা গ্রামের মানুষরা খুব শক্তিশালী, বাচ্চার জন্ম দেওয়া আমাদের জন্য খুব সাধারণ ব্যাপার। আমি যদি গ্রামে থাকতাম সেখানেও আমাকে কোনো না কোনো বাড়িতে কাজ করতে হতো, এখানে তো তবু অনেক শান্তি আছে, তুমি আর মালিক অনেক ভালো, অন্তত আমাকে তোমরা কোনো কথা তো শোনাও না। আর ডেলিভারি আমি এই শহরেই করব, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি গ্রামের হাসপাতালে যাব না, সেখানকার হাসপাতালে আমার অনেক ভয় লাগে। আর মালকিন তুমি চিন্তা করো না, আমার জন্য তোমার কোনো সমস্যা হবে না, আমি শেষ পর্যন্ত সব কাজ এমনভাবেই করব যেভাবে এখন করছি। ২-৩ দিনের তো ব্যাপার হবে, ২ দিন পর থেকে আমি আমার কাজ করতে শুরু করব। কিছুক্ষণ পর্যন্ত নীরা কথা বলতে বলতে আমাকে শেষ
ঘটনা বলে দিল। তার কথাতেই সহমত ছিলাম, কিন্তু আমি এটা ভাবছিলাম রাহুল আমাকে এইসব কথা আগে থাকতে কেন বলেননি। যেদিন আমার হতে চলেছে রাতে যখন রাহুল ঘরে আসে তখন আমি জিজ্ঞাসা করি, তোমাকে তোমার বন্ধু বলেনি যে রিনা গর্ভবতী? তোমার বন্ধুর কি মনে হয়নি যে এই কথাটা তোমাকে বলা উচিত? আমি জানি তুমি এ ব্যাপারে জানো না, তুমি আমাকে জানলে নিশ্চয়ই জানাতে। রাহুল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি রিনা গর্ভবতী? আমি এই কথা কি করে জানো? আমি আছি, তোমার মুখ থেকে শুনছি। আমি তোমার থেকে কোনো কথা লুকায় না, তুমি শুধু শুধু আমার উপর সন্দেহ করো। যদি তোমার তার ব্যাপারে জানতে হয় তাহলে তাকে জিজ্ঞেস করে নাও, আর আমার যদি তোমার উপর কোনো সন্দেহ হয় তাহলে আমি কালকেই উকি গ্রামে ছেড়ে আসব, তারপর নিজেই নিজের পছন্দের কাজের লোক খুঁজে নিও। রাহুল আমার উপর অনেক রেগে গিয়েছিল, আমার প্রশ্ন শুনে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। আর হবে না বা কেন যে রাতে অফিস থেকে বাড়িতে আসে অমনি আমি তাকে কোনো না কোনো কথা নিয়ে ঝগড়া শুরু করে দিই। সে আমাকে অনেক বুঝিয়েছিল যে সেদিন আর ব্যাপারে তুমি কম চিন্তা করো, সে ভালো মেয়ে। কিন্তু না জানি কেন আমি আমার বরকে সন্দেহ করতাম। এমন মনে হতো যেন সন্দেহ করা আমরা একটা অধ্যাদেশ হয়ে গেছে বর বলে। তবে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি সোজা কথার উল্টো মানে বের করো। আমি রাহুলকে বললাম যে আমি তো এমনি বলেছিলাম, এখন এই মেয়েটার সব দায়িত্ব আমার ঘাটে এসে পড়বে। মনে হয় আমাকে সব কাজ করতে হবে, সাথেই মেয়েটারও দেখাশোনা করতে হবে। যদি আমি আগে জানতাম